গুয়াহাটিতে গ্রেফতার ১৬ বাংলাদেশি। ভারতে অনুপ্রবেশে গ্রেফতার ১৬ জন বাংলাদেশি। গুয়াহাটি স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাদের। বেঙ্গালুরু হয়ে গুয়াহাটি স্টেশনে পৌঁছে তারা ১৬ জনকে দেখে সন্দেহ হওয়ায় আটক, তারপর জিজ্ঞাসাবাদ। ৩ জনের কাছেই উদ্ধার বেঙ্গালুরুর আধার কার্ড। বাংলাদেশিদের আশ্রয়দাতা বেপাত্তা। জালে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী। অভিযুক্তকে গ্রেফতার করল কুমারগঞ্জ থানা। ধৃত বাংলাদেশি নাগরিক রবিউল ইসলাম। ধৃত বাংলাদেশের কাছে উদ্ধার আধার কার্ড। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে ধৃত এক। আজকে দুজন কুমারগঞ্জ থানা থেকে ফরওয়ার্ড হয়েছিল। একজনের নাম রবিউল ইসলাম আর একজনের নাম খৈরুল মন্ডল। পুলিশের তরফ থেকে 10 দিনের কাস্টাডি প্রেয়ার ছিল, সেটা লানেট কোর্ট কনসিডার করে 5 দিনের জন্য পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। একজন বাংলাদেশি আর একজন ইন্ডিয়ান শেল্টার দেওয়ার জন্য, আর একজন খৈরুল মন্ডল যে তাকে অ্যারেস্ট করেছে। জঙ্গি কার্যকলাপের লক্ষ্যে তহবিল সংগ্রহ জাভেদের। ক্যানিং থেকে গ্রেফতারির পরে জোরালো সন্দেহ গোয়েন্দাদের। কোথা থেকে, কেন ফান্ড সংগ্রহ জাভেদ মুন্সির? জানতে ধৃত কাশ্মীরি জঙ্গির অ্যাকাউন্টে নজর। স্ক্যানারে ধৃতের আত্মীয়দের অ্যাকাউন্টও। ধৃতের কাছে মিলেছে নগদ 50,000 টাকা। ধৃত জাভেদের থেকে বাজেয়াপ্ত হাতে লেখা চিরকুট। গোয়েন্দাদের নজরে জাভেদের ক্যানিং এর আত্মীয়। ফোনে জাভেদের সঙ্গে নিয়মিত কথা গুল মোহাম্মদের। জম্মু কাশ্মীর পুলিশের নজরে জাভেদের স্ত্রীর গতিবিধিও। 2007-এ তেহরিক-ই মুজাহিদিনের সদস্য থাকাকালীনই বিয়ে। জাভেদের জঙ্গি কার্যকলাপ নিয়ে আরও তথ্য পেতে চায় পুলিশ। জাভেদের কার্যকলাপ জানতে স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের তোড়জোড়। वो এসেছিল আমার কাছে 19 তারিখে সকালে। এখানে 8টার সময় ধরা পড়ে গেছে ক্যানিং মার্কেটে। এই যে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল, আপনি কি জানতেন? না না না, ঘুরতে এসেছিল। হ্যাঁ, কিন্তু যেটা বলছে যে উনি এই পথ দিয়ে বাংলাদেশে পালিয়ে যেত। না, ও আবার কি বলবো, ওখানে ফুল বলা যায়। ও দিল্লি থেকে এসেছিল। ও মেয়ে, ওর শরীর খারাপ, টিউমার আছে। ও কি ডকুমেন্ট ওখানে ডাক্তারকে দেখাতে গেছিল। এখানে কি উনি একা এসেছিলেন না? একা। শাল ব্যবসার অছিলা নাকি সত্যি পেটের টানে উপত্যকা থেকে বাংলায়? কাশ্মীরি জঙ্গি পাকড়াওয়ের পর জল্পনা ক্যানিং এর গ্রামের আনাচে কানাচে। ধৃত জাভেদ মুন্সির আত্মীয় শালের ব্যবসাদার। ক্যানিং এ ভাড়া বাড়ির বাইরে কুল শাল হাউসের বোর্ড লাগিয়ে চলত ব্যবসা। তবে এখানে প্রথম নয়, গত 25 থেকে 30 বছর ধরেই এলাকায় শালের ব্যবসা করতেন জাভেদের আত্মীয় গুল মোহাম্মদ। দাবি স্থানীয়দের। গত বছর আমার এই যে দোকানটা দেখলেন, এক সাইডে উনি মাল রাখতেছিল, থাকতেন না। উনি কোথায় থাকতেন আমি শুনেছি, অন্য কোথাও থাকতেন। ওনার স্ত্রী আসেননি। কালকে শুনে তো আমাদের তো কেমন হচ্ছে, এই এনারা ভালো লোক। আজ মানে দীর্ঘ ওনারা 28 বছর এখানে তো ব্যবসা করছেন। 16 বছর থেকে আমি চিনি এটা। গুল মোহাম্মদ, ওনার বাড়িতে 2022 সালে এসেছিল। উনি কলকাতা, ভিক্টোরি মেমোরিয়াল সব জায়গায় ঘুরিয়ে এনেছে। ওনাকে আমরা নিজেও দেখেছি যে গালসুল পাড়ায় ঘোরাঘুরি করছে। হ্যাঁ, অনেকে আমরা জিজ্ঞাসা করছি যে দাদা আপনি কার বাড়িতে এসছেন? উনি বলল গুল খান হাউসেই এসছি, উনি আমার বড় শালা। খুব খারাপ লাগছে, গা হাত পা তো খুব কাঁপছে যে এত বড় একটা জঙ্গি আমাদের পাড়ায় ছিল 25 দিন ধরে ছিল গালসুল পাড়ায়। যে এমন কোনো ঘটনা ঘটায়নি। এর থেকে আমাদের গালসুল পাড়া যে বেঁচে গেছে, এটাই সব থেকে বড় ভালো বলতে হয়। বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমকে নিশানা বিজেপি বিধায়ক অসীম সরকারের। পাল্টা জবাব দিতে ছাড়েননি মন্ত্রী ফিরহাদ হাকিমও। উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। তার মানে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র আমরা করব, যেটা 17,000 মৌলবী যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে, পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে, এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি ফিরহাদ হাকিমের মতো তারা। তাহলে ফিরহাদ হাকিম সাহেব বলুন, এখনই ইমিডিয়েটলি এনআরসি হোক। আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, তার কারণ আমাকে সাম্প্রদায়িক বানালে ওদের নাকি কার্যসিদ্ধি হবে, কিন্তু হবে না। 50 বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলা কোনো অন্যায় নয়, এবং সেই কথা যতদিন বেঁচে থাকবো, পিছিয়ে পড়া মানুষের এডুকেশনের স্বার্থে, তাদের অগ্রগতির স্বার্থে, সে যে ধর্মেরই হোক, লড়াই করছি, লড়াই করব।
বাংলায় ধৃত আনসারুল্লাহ বাংলার 2 সদস্য। আনসারুল্লাহ বাংলার সদস্যদের নথিতে নজর কাদের হাত ধরে সাব শেখের এই নথি। সাব শেখের আধার ভোটার কার্ডের নজর এসটিএফ এর। বহরমপুর থেকে পাসপোর্ট সাব শেখের। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি। আব্বাস ও মিনারুলের সাহায্যে পাসপোর্ট। ভুয়ো নথিতে পাসপোর্টের তথ্য এসটিএফ এর হাতে। স্বাধীনতার জন্য জীবন বাজি দিয়ে লড়েছেন, এখন বৃদ্ধ। সেই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরালো জামাতের লোকজন। বাংলাদেশের কুমিল্লায় আর ঢাকায় আরেক কাণ্ড। সেখানে সংখ্যালঘু অধ্যাপককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। এসবের পরেও মোহাম্মদ ইউনূসের কি কিছুই চোখে পড়ছে না? তাই কি তিনি এখনো দাবি করে চলেছেন বাংলাদেশে চরমপন্থার কোনো জায়গা নেই? জুতোর মালা পরিয়ে বৃদ্ধকে হেনস্থা, এ ছবি আজকের বাংলাদেশের। এই বৃদ্ধের অপরাধ, তিনি মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তারপর আওয়ামী লীগে যোগ দেন। তাই ৭৮ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে শাস্তি দিল জামাতের মাতব্বররা জুতোর মালা পরিয়ে। অনেকেই বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার ছিল যারা পাকিস্তানকে সমর্থন করত। তাদের উত্তরসূরিরা আজও আছে পদ্মা পাড়ে, আজও তারা পাকিস্তানের পক্ষে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের নিশানায় ছিলেন সেখানকার সংখ্যালঘু এবং বুদ্ধিজীবীরা। অনেককে খুন করা হয়। পালাবদলের পর আবারও বাংলাদেশে নিশানায় সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘু অধ্যাপকরাও সেখানকার কট্টরপন্থীদের নিশানায়। শনিবার ইস্তফা দেন ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক শুভময় দত্ত। ইউনিভার্সিটির প্রো ভিসি ছিলেন তিনি। অভিযোগ, কট্টরপন্থীদের চাপেই তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি বাংলাদেশের নাটোরে এক পুরোহিতকে খুন করা হয়। মন্দিরের মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, মন্দিরে লুটপাট করার পর পুরোহিতকে খুন করা হয়। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সে দেশে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা। এত কিছুর পরেও বাংলাদেশি তদারকি সরকারের প্রধান উপদেষ্টার কিছুই চোখে পড়ে না। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, আর ওই অতি হুমরা যা কহছে এগুলো আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সংখ্যালঘুরা বারবার আক্রান্ত, তা সত্ত্বেও ইউনূসের কিছুই চোখে পড়ছে না। আর বিএনপি দেখছে ষড়যন্ত্র। কিন্তু আসলে ঘটনা যে কি তা সংসদেই প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার লোকসভায় বিদেশ মন্ত্রক জানায় 2023-এ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ছিল 302। 2024-এ সেটা 1 লাফে বেড়ে 2200। আর পাকিস্তানে এই সংখ্যা 112। অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনে পাকিস্তানকেও অনেকটা পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। সেখানে এবার মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছেন না। যিনি জীবন বাজি দিয়ে লড়েছেন, স্বাধীনতার আলো ফুটিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাকে পরানো হলো জুতোর মালা। নিউজ 18 বাংলা। ক্ষমতা থাকুক বা না থাকুক, পদ্মাপাড়ে থামছেই না ফাঁকা বুলির ফুলঝুরি। এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বিধিনিষেধ। 50% ব্যান্ডউইথ আমদানির মাত্রা বাঁধল বাংলাদেশ টেলিকম সংস্থা। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে। অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায়, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে। আমার আইএইচি যারা আছেন, যারা সার্ভিস ব্যান্ডউইথটা নেন,
ওনারা তাদের যে টোটাল ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথের 50%-এর বেশি টেরেস্ট্রিয়াল থেকে নিতে পারবেন না। সো বাকি 50% তাদেরকে এদিক থেকে নিতে হবে, সাবমেরিন মাধ্যমের কাছ থেকে নিতে হবে। হাসিনাকে ফেরত চায় ঢাকা। ভারত সরকারকে চিঠি ইউনূস সরকারের। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি, আর চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে।